Hello everyone, welcome back to Axle Dynamics. পাইপলাইনে একটা ভিডিও থাকলো, আজকে টপিকটা এতটাই আর্জেন্ট যে এই ভিডিওটা আগে বানাইতে হলো। সিএফের 300 বাইকটা যারা কিনছেন কিংবা যারা কিনে বাইকটা ফলো করেন তাদের বড় একটা অংশ অলরেডি জানার কথা যে বাইকটা ফিউল কাট প্রবলেম আছে। আলটিমেটলি বাইকটা 95 রনের জন্য ডিজাইন করা, কিন্তু সে আলটিমেটলি যখন 95 রন পাচ্ছে না, লোয়ার কোয়ালিটি ফিউল পাচ্ছে, বার্নটা প্রপারলি হয় না হওয়ার কারণে যখন ইসিএ যখন নকড ডিটেক্ট করে তখন একটা ফিউল কাট দিয়ে দেয়। ফিউল কাটের কারণে একটা বাইকটা যখন স্পিডে থাকে একটা ধাক্কা মারে, এই ধাক্কাটা কিন্তু মোটামুটি একটু ভয়ই লাগে আসলে, বিশেষ করে রাইডারের জন্য তেমনটা না হলেও পিছনে যদি পিলিয়ন থাকে সে হঠাৎ করে ভয় পেয়ে যায় যে কী ব্যাপার, একটা ধাক্কাটা কেন মারলো। তো এই প্রবলেমটা একটা সলিউশন সিএফের যে চাইনিজ টিমটা আছে সেটা বাংলাদেশে এসে ওনারা একটা করে গেছে। আজকে ভিডিওটা বেসিক্যালি এই টপিকটা নিয়ে হবে। স্টার্ট করতেছি রন জিনিসটাকে, এটা নিয়ে আমি আজকে ইনডেপথ যাব না, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আপনারা ভিডিও দেখতে দেখতে ঘুমা যাবেন। রেদার এটা ছোট একটা ক্র্যাশ কোর্স আপনাদেরকে দিয়ে দিই। রন মানে রিসার্চ অকটেন নাম্বার। আমরা যে পেট্রোলটা নেই না, এই পেট্রোলটা গাড়ির জন্য, বাইকের জন্য, সবগুলোর জন্যই জিনিসটাকে যেটা নেই পেট্রোল বলে, কেউ গ্যাসোলিন বলে, হোয়াট এভার, ডিপেন্ডস অন দ্য কান্ট্রি। তো আলটিমেটলি এই যে পেট্রোলটা এটা কতটা রেজিস্ট্যান্ট টু নকিং সেটার উপরে বেস করে রন নাম্বারটা হয়। এখন নকিং জিনিসটা কি দেখেন, আপনি একটা সিলিন্ডার চিন্তা করেন, সিলিন্ডারের উপরে স্পার্ক প্লাগ আছে, হ্যাঁ, কম্বাসন সাইকেলে যখন স্পার্ক প্লাগটা জ্বলে উঠলো সাথে সাথে ওই আপনার এয়ার ফিউল মিক্সচারটা আগুন জ্বলে উঠলো। তো আলটিমেটলি কী হবে, সিলিন্ডারের উপর থেকে নিচ বরাবর ফ্লেমটা যাওয়া শুরু করবে। তখন কি হয়, ফ্লেমটা যখন যাওয়া শুরু করবে ভেতরে আপনার আপ টু 2000 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠতে পারে। আর তাছাড়া প্রেশার তো অনেক স্পাইক করে। তো এই টেম্পারেচার এবং প্রেশারের এক্সট্রিমিটির কারণে এমন হইতে পারে লো কোয়ালিটির যে ফিউলগুলো আছে না, ওগুলোর মধ্যে সেলফ ইগনাইটিং কোনো কম্পাউন্ড যদি থেকে থাকে এগুলো নিজে নিজে জ্বলে উঠে নিচের থেকেও এখন একটা ফ্লেম উপরের দিকে উঠতেছে। তো উপর থেকে একটা ফ্লেম নিচে নামতেছে, নিচ থেকে একটা ফ্লেম উপরের দিকে উঠতেছে, দুইটা যখন একটার সাথে বাড়ি খায় তখনই নকিংটা হয়। এটা খুবই 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 ডেঞ্জারাস টু আইসিই ইঞ্জিনস, মানে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনস। কেন? কারণ ইঞ্জিনটা এই নকিংটাকে সহ্য করার জন্য ওভাবে ডিজাইন করা হয় না। তো এখন একদিনে মানে একবার দুবার হয়ে গেলে যে আপনার কোনো ক্ষতি হবে এমন না, কিন্তু এটা বারবার যদি হতে থাকে ইন দ্য লং রান, বা অনেক ক্ষেত্রে এটাও হইতে পারে হয়তো প্রথম সেকেন্ড বারই এত ক্যাটাস্ট্রফিক হইলো জিনিসটা, আপনার পিস্টন ফুটা হয়ে যেতে পারে। সো দ্যাটস হাউ ডেঞ্জারাস নকিং ইজ। সো ক্লিয়ার? একটা পেট্রোলের রন গ্রেডটা যত হাই হবে ওই পেট্রোলটা আপনার এই নকিংয়ের প্রতি ততটা রেজিস্ট্যান্ট। এখন গ্লোবাল যে স্ট্যান্ডার্ডটা সেটা 87 রনের পেট্রোলটাকে আমরা রেগুলার গ্যাস বলি, আর 95 থেকে শুরু করে এর উপরে গ্রেডে যে রনের যে পেট্রোলগুলো আছে এটাকে আমরা প্রিমিয়াম গ্যাস বলি। এখন 98 আপ টু 100 প্লাসও রনেরও গ্যাস হয়। এখন আপনি আপনার ইঞ্জিনটা যদি কথার কথা 87 রনের জন্য ডিজাইন করা, এখন আপনি গিয়ে 102 রনের পেট্রোল আপনার গাড়ির মধ্যে ঢুকালেন, এতে যেটা হবে উল্টা নকিং আরও বাড়বে। সো দেয়ার ইজ এ ডিমিনিশিং রিটার্ন হিয়ার। সো এই ডিটেলটাতে আজকে নাই, ডিটেলটাগুলোতে অন্য একদিন যাব। সো কনক্লুশনটা জাস্ট আমি একটু টেনে দিই। এখানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, অকটেন বলে আসলে কিছু নাই, সবই পেট্রোল, জাস্ট হাই রেজিস্ট্যান্ট যে পেট্রোলটা আছে, একটু প্রিমিয়াম পেট্রোল যেটা, ওইটাকে আমরা অকটেন বলতেছি। তা আমাদের বাইকের যে পিচি পিচি ইঞ্জিনগুলো আছে এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি 89 রনের উপরে কিংবা 91 প্লাস রনের উপরে ফিউল দিতে বলে। যেমন জিক্সারের যে 250টা যেটা আসলো না, এটা রেকমেন্ডেড ফিউল 91 রনের। তা আপনি ধরেন বাংলাদেশে কোনো একটা ফিউল স্টেশনে গিয়ে অকটেন নিলেন, আপনি ভাবতেছেন হয়তো ভালো কোয়ালিটি, কিন্তু আপনারা ধরাই দিল কথার কথাই ইভেন 87 না হয়, 87ও না, হয়তো আরও নিচে। সেক্ষেত্রে হবে কি আপনার বাইকটা তখন পারফরমেন্স ফল করবে, এই যে এগুলো নকিং হবে হয়ে একটা বাইকটা যে লাইফ স্প্যান যেটা ছিল এটা সিগনিফিকেন্টলি কমে আসবে। এবার আসেন ইসিউ জিনিসটা কি ওটার মধ্যে। ইসিউটা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। আপনি আপনার যারা গাড়ি চালান
তাদের যে ইসিউটা ভার্সাস আমরা যারা বাইক চালাই, আমাদের যে বাইকের ইসিউ দুইটার মধ্যে কিন্তু সিগনিফিক্যান্ট একটা ডিফারেন্স আছে। গাড়ির যে ইসিউগুলো এগুলো আরও অনেক কমপ্লিকেটেড হয়, বাইকের যে ইসিউগুলো এগুলো খুবই সিম্পল একটা জিনিস। যেহেতু ইঞ্জিনটা ছোট আর সেন্সরসের পরিমাণও ছোট, তো যে কারণে খুব বেশি প্যারামিটার কন্ট্রোল করা লাগে না। তো আলটিমেটলি দেখা যায় কি গাড়ির মধ্যে হাজার হাজার সেন্সর থাকে, তো ওখানের ইসিউগুলো হচ্ছে লিটারালি একটা কম্পিউটার। তো বাইকেরগুলোও কম্পিউটার, বাট মাচ সিম্পল একটা কম্পিউটার। আপনারা যারা ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করেন তারা প্রবাবলি হচ্ছে একটা সিমিলারিটি জানতে পারবেন। আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজগুলোর সাথে যে পিএলসি ইউনিটটা থাকে না, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এই ইসিউটাও হচ্ছে একটা লজিক কন্ট্রোলার, জাস্ট এটা প্রোগ্রামেবল না। শুধুমাত্র এটা যে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার আছে তারাই শুধুমাত্র এটার মধ্যে হাত দিতে পারে। বা দুইটা জিনিসই সিমিলার, জাস্ট একটা কম্পিউটার উইথ আ মাইক্রোপ্রসেসর ইউনিট। ছবিতে যে বাইকটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে হন্ডার CB350 বাইকটা। নিচে বাইকের সাথে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইসিউটা। দেখেন ওখানে একটা প্লাগ ইন করা আছে, একটা ডেটা কেবল। আর উপরে যে ডেটা কেবলটা যে ইউনিটটাতে গেছে এটা হচ্ছে ওবিডি কন্ট্রোলার। মানে এই ওবিডি কন্ট্রোলারটাই হচ্ছে আপনার ইসিউর যে ডেটাটা আছে ডেটাটা রিড করে, এটা সফটওয়্যারটা আপডেট দিতে পারে, টুইকিং করতে পারে। ওই ওবিডির সাথে দেখেন আপনার ল্যাপটপ করে কানেক্ট করা, তো ওবিডিটা আপনার ইসিউ থেকে যে রিডিংগুলো নিচ্ছে না, ওইটা দেন গিয়ে আপনি ল্যাপটপে প্রজেক্ট করে আপনি ওই ডেটাগুলো দেখতে পারবেন। আপনার বাইকে কোনো সময় যদি হচ্ছে ইঞ্জিন লাইটটা অন হয়, সেক্ষেত্রে ওটা ইউজুয়ালি যেটা মিন করে যে আপনার ইসিউটাতে কোনো একটা প্রবলেম আছে অথবা কোনো একটা সেন্সরে হচ্ছে রিডিং এসে ফল পাচ্ছে। তখন আপনি সার্ভিস সেন্টারে নিলে দেখবেন এই ওবিডি স্ক্যানারটা আপনার বাইকে লাগায়, দেন গিয়ে হচ্ছে আপনার ওই ইসিউর এরর কোডটা পড়বে, পড়ার পর ওইটা থেকে হচ্ছে ফিগার আউট করবে ওরা যে কোন জায়গাতে অ্যাকচুয়ালি প্রবলেমটা। আচ্ছা, এবার বেসিক্স তো গেল, এবার আসেন আজকে অ্যাকচুয়াল টপিকটাতে। আমাদের এই 300 SR যে বাইকটাতে, এটাতে যখন হচ্ছে সবাই ফিউল ভরা শুরু করলো, যারা হচ্ছে বাজে কোয়ালিটির ফিউল হচ্ছে এটার মধ্যে ভরছে, প্রত্যেকেরই হচ্ছে ফিউল কাটের প্রবলেম, বাইক মানে বেসিক্যালি বাইক ধাক্কাধাক্কির প্রবলেম হচ্ছে তারা পাচ্ছিল, পারফরমেন্স ফল করতেছিল। তো এই টাইপসের প্রবলেমগুলো যখন মোটামুটি একটু ওয়াইড স্প্রেড হয়ে গেছে, কারণ দেখেন আপনি সবসময় গিয়ে আপনি বাড়ি থেকে 14 মাইল দূরে ভালো কোনো পাম্প থেকে হচ্ছে তেল নিতে পারবেন না। আপনার আলটিমেটলি হচ্ছে ট্যুরে গেলে কিংবা হচ্ছে অনেক সময় ইমার্জেন্সি বেসিসে আমাদের আশেপাশের যেটা অ্যাভেলেবল থাকে ওখান থেকে হচ্ছে ফিউল নিতে হয়। তো বাজি ফিউল আছে আপনার আজ হোক কাল হোক পরশু হোক একদিন না একদিন পড়বে। ওই পড়া মাত্রই হচ্ছে আমাদের বাইকটা 300 SR বাইকটা, অ্যাকচুয়ালি 300 SR না, জাস্ট CF এর মোটামুটি সবগুলো বাইকই ফিউলের প্রতি এতটা সেন্সিটিভ যে বাজি ফিউল পড়লে তখন হচ্ছে প্রবলেম শুরু করতেছিল। এখন এই প্রবলেমটার একটাই সলিউশন আছে, সেটা হচ্ছে বাইকটার টিউনটা চেঞ্জ করতে হবে। এখন এই টিউনটা আপনি দুভাবে চেঞ্জ করতে পারবেন, এছাড়া লিটারালি কোনো ওয়ে নেই, জাস্ট দুইভাবেই হচ্ছে জিনিসটা চেঞ্জ করা যায়। আইদার আপনি ইসিটাকে ফ্ল্যাশ করে ওটা যে ফিউল ম্যাপিংটা আছে, ফিউল ম্যাপিংটা আপনি চেঞ্জ করে দিবেন, যেটাকে আমরা কিনা ইউসি রিম্যাপ বলতেছি। আর অথবা একটা সলিউশন হচ্ছে আপনি আপনার ইসিটাকে একটা পিগিব্যাক মডিউল লাগাতে পারেন। এই পিগিব্যাক মডিউলটা করে কি, যেমন একটা পিগিব্যাক মডিউলের উদাহরণ দিই, ডাইনোজেটের পাওয়ার কমান্ডার, খুবই পপুলার একটা মডিউল এটা। এখন ধরেন আপনি আপনার বাইক থেকে এক্সট্রা কিছু পারফরমেন্স চাচ্ছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা পাওয়ার কমান্ডার হচ্ছে ইসিউর পরে আপনি লাগাবেন, লাগানোর পরে এটা টিউন করলে এই পাওয়ার কমান্ডারটা করবে কি আপনার ইসিউটারে ফলস কিছু ডেটা দিবে। এই ফলস ডেটার উপরে বেস করে আপনার ইসিউটা দেখা যাবে আপনার বাইকটা যতটুকু পাওয়ার প্রডিউস করার কথা তার থেকে বেশি পাওয়ার সে প্রডিউস করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এমনও হইতে পারে আপনার যে এমিশন যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা আপনার বাইকটা মিট করতেছে না, বাট ওই ডেটা তো সে পাচ্ছে না, কারণ এই পাওয়ার কমান্ডার করতেছে কি আপনার ফলস ডেটা দিতেছে ইসিউকে। তো ইসিউ ভাবতেছে এভরিথিং ইজ ফাইন, সে পাওয়ার বাড়ায় রাখছে। তো এটা ওয়ান অফ দ্য, এটা আর প্লাস হচ্ছে ইস্যু ফ্ল্যাশ, এই দুইটা মেথডই হচ্ছে অনেকে ইউজ করে। বাট এই দুইটা মেথডই কিন্তু এই যে একটু আগে যেটা বললাম যে রেগুলেশন স্ট্যান্ডার্ডটা হচ্ছে এমনও হইতে পারে আপনি রেগুলেশন স্ট্যান্ডার্ডের ধারলেন না, সব কিছু চেঞ্জ করে দিলেন, আপনার বাইক এক্সট্রা পাওয়ার প্রডিউস করতেছে এটাতে। তো এক্স্যাক্ট এই কারণে দুইটা মেথডই এমন হতে পারে আপনি আপনার বাইকটাকে এমন টিউন করলেন যেটা কিন্তু অ্যাকচুয়ালি ইলিগাল। টু বি অনেস্ট, ইভেন ছোটোখাটো পারফরমেন্স মডিফিকেশনও, যেমন ধরেন একটা হাই ফ্লো এয়ার ফিল্টার লাগালেন আপনি, অথবা আপনার যে এক্সস্ট সিস্টেমটা আছে ফুল সিস্টেম একটা এক্সস্ট লাগালেন, সেক্ষেত্রেও হচ্ছে আপনি ইস্যুটা ফ্ল্যাশ করতে হবে, নতুন ম্যাপিং দিতে হবে যদি ফুল উপকারিতাটা আপনি যদি পাইতে চান, ফুল পারফরমেন্সের আপগ্রেডেশনটা যদি পাইতে চান। এখন আমাদের ক্ষেত্রে সিএফএ ইঞ্জিনিয়ারিং টিম হচ্ছে ডিসাইড করছে যে তারা ইসিউ রিফ্ল্যাশের দিকে হচ্ছে যাবে, রিম্যাপিংয়ের দিকে যাবে। ওই শব্দটা শোনার সাথে সাথে আমি বুঝে গেছি যে তারা কি করবে।
তো তখনই আমি একটা স্ক্রিপ্ট হচ্ছে রেডি করে ফেলছিলাম, রুডিমেন্টারি ওয়েতে আর কি, বিকজ আমি জানতাম যে আপনাদের কাছ থেকে হচ্ছে এটা নিয়ে কোয়েশ্চেন আসবে। আলটিমেটলি হচ্ছে ইসিউ রিম্যাপটা আসলো, আমি আমার বাইকে ফ্ল্যাশও করলাম, ফ্ল্যাশ করার পরে এটা নিয়ে টেস্টও করছি। বাট স্টিল টেস্ট করার পরে যে রেজাল্টগুলো পাইছি সেটাতে না, যে আমি যে আগের যে স্ক্রিপ্টটা রেডি করছিলাম ওই স্ক্রিপ্টটাই হচ্ছে আপনাদেরকে এখন শোনাবো। কেন? এটার পিছনে একটা কারণ আছে, একটু শুনতে থাকে। ভেহিকেল ম্যানুফ্যাকচারাররা ইউজুয়ালি যেভাবে হচ্ছে বাজি ফিউলের জন্য তাদের ইঞ্জিনগুলোকে টিউন করে, সেটার একটা হচ্ছে ইগনিশন টাইমিং রিটার্ডেশন। এটাতে যেটা করে, ধরেন আপনার কান্ট্রিতে লো গ্রেডের পেট্রোল পাওয়া যায়, মানে 87 রনের নিচে। তো সেক্ষেত্রে তারা হচ্ছে যেটা করবে, এই ইগনিশন টাইমিংটা রিটার্ড করে দেবে। মানে হচ্ছে আপনার পিস্টনের যে কম্প্রেশন স্ট্রোকটা আছে না, ওই স্ট্রোকের সময় তো হচ্ছে স্পার্ক প্লাগটা হচ্ছে ফায়ার করবে না, ওইটার মধ্যে হচ্ছে সেই কম্প্রেশন স্ট্রোকটা শুরু হওয়ার সাথে সাথে হচ্ছে ফায়ার না করে একটু পরে যায় করবে। তো এতে হয় কি, আপনার নকের রিস্কটা হচ্ছে কমে যায়। কিন্তু যেহেতু আপনি একদম সিলিন্ডারটা যখন নিচের দিকে নামতেছে, তার আরেকটু পরে গিয়ে হচ্ছে যেহেতু স্পার্কটা হচ্ছে পাইতেছে সে, তো স্লাইটলি হচ্ছে পাওয়ারটা হচ্ছে কমে যায়, আর প্লাস ফিউল এফিসিয়েন্সিটাও হচ্ছে কমে যায়। আরেকটা হয়ে আছে, সেটা হচ্ছে এয়ার ফিউলের যে মিক্সচারটা আছে ওইটা আর একটু রিচ করা। রিচ এয়ার ফিউল মিক্সচার মানে হচ্ছে আপনার ওখানে যতটুকু এয়ার আছে তার থেকে বেশি হচ্ছে ফিউল, মানে তার অতটুকু এয়ার যতটুকু ফিউল দরকার অতটুকু ফিউল না রেখে তারা একটু বেশি করে ফিউল দিচ্ছে। তো ওই ফিউলটা হচ্ছে গিয়ে আপনার চেম্বারে যখন কম্বাসশন চেম্বারে যখন ঢোকার পরে ওইটার টেম্পারেচারটা সোক করে ফেলে। আলটিমেটলি এটা তো লিকুইডই, টেম্পারেচারটা সোক করে ফেলে, তখন আপনার ওভারঅল এনভায়রনমেন্টের যে টেম্পারেচারটা কমে আসে। টেম্পারেচার কমে আসলে তখন ওই যেটা বললাম যে নকের যে প্রবণতাটা ওটা কিছুটা কমে যায়। কিন্তু এটা যেটা হয় সেটা হচ্ছে আপনার ডেফিনেটলি ফিউল ইঞ্জেক্টরটা হচ্ছে বেশি করে ফিউল হচ্ছে দিতেছে। তা আপনি যখন বাইকটাকে আন্ডার লোড ফালাবেন, মানে ফুল থ্রটলে দিবেন অথবা হাইয়ার পিএমে থাকবেন, তখন হচ্ছে ফিউল ইঞ্জেকশনটা বাড়বে। আর প্লাস হচ্ছে আপনার তো রেজাল্ট দাঁড়াবে যেটা আপনার ওভারঅল ফিউল কনজাম্পশন যেটা, এটা হচ্ছে বাড়বে। বাট এফেক্টটা যেটা হবে, আপনার ইঞ্জিনটা হচ্ছে বেটার প্রোটেক্টেড থাকলো। আর তাছাড়াও তারা থ্রটল যে রেসপন্সটা আছে, থ্রটল রেসপন্সটাকেও সফট করে দিতে পারে। এটাও আরেকটা ওয়ে টু কম্পেনসেট ফর ব্যাড ফিউল। তো আপনার এটা যেটা করে সেটা হচ্ছে আপনার থ্রটল রেসপন্স যদি খুব বেশি শার্প হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রি ডেটোনেশন হইতে পারে। এটি ইউজুয়ালি যেটা বললাম লো অকটেন ফিউলের ক্ষেত্রে হয়। তো ইঞ্জিনিয়াররা যেটা করে সেটা হচ্ছে আইদার হচ্ছে একটা রাইড বাই ওয়ার সিস্টেম হচ্ছে করে, যদি আপনার বাইকে সেটা ইকুইপ থাকে, অথবা ইসির ফিউলিং ম্যাপস্টেট যেটা আছে ওইটা হচ্ছে এমনভাবে করে দিবে যাতে করে রেসপন্সটা স্মুথ হয়, আপনার থ্রটল রেসপন্সটা যাতে শার্প না হয়। তো এফেক্টটা হয় যেটা আপনার পাওয়ারটা হচ্ছে মোর ম্যানেজেবল হবে, আর নক রিস্কটাও হচ্ছে কমে যাবে। জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি একটা গাড়ির থ্রটল ম্যাপিংয়ে গ্রাফটা নিয়ে আসছি, একটু খেয়াল করে দেখেন। এখানে 3টা মোড আছে, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ, আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ। এই গাড়িতে তারপরে বাইকে যে মোডগুলো থাকে না, নর্মাল মোড, রেইন মোড, আপনার স্পোর্ট মোড, এই মোডগুলো বেসিক্যালি এই থ্রটল ম্যাপিংটা। তো ম্যানুফ্যাকচারার করে প্রথমে একটা থ্রটল ম্যাপ বানায়, আপনার একটা ধরেন সফট। তো সফট যে থ্রটল ম্যাপ, এটাতে যেটা হয় সেটা হচ্ছে আপনি থ্রটলটা ইনস্ট্যান্টলি দিল, সে কিন্তু পুরো পাওয়ারটা কিন্তু আপনার চাকার মধ্যে এটা কনভার্ট করে আপনার চাকাতে দিবে না, এটা করবে কি আস্তে 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 সে পাওয়ারটা বাড়াবে। এতে করে আপনি যদি ওয়েট কন্ডিশনে থাকেন, ভিজা রাস্তায়, মানে রেইন মোড আমরা যেটাকে বলি আর কি, তো আপনার চাকাটা হচ্ছে গ্রিপ হারাচ্ছে না। এটা লিনিয়ারটা হচ্ছে নর্মাল মোড, আপনার মানে পাওয়ারটা হচ্ছে পাওয়ার ডেলিভারিটা একদম নর্মালি যেভাবে দেওয়ার কথা ওভাবে দিচ্ছে। আর অ্যাগ্রেসিভটা হচ্ছে আপনার খুবই শার্প একটা থ্রটল রেসপন্স দিবে স্পোর্ট মোডে, মানে আপনি ট্র্যাকে যদি থাকেন ওই ট্র্যাকের মধ্যে যাতে আপনি পাওয়ারটা ইনস্ট্যান্টলি যাতে পান, সেভাবে তারা হচ্ছে থ্রটল ম্যাপটা করবে। এখানে পুরো জিনিসটা একটা এক্সাম্পল দিই, আপনি যে ভেহিকেলই চালান না কেন প্রত্যেকটাতেই হচ্ছে একটা থ্রটল আছে, তাই না? আপনি থ্রটলটা ধরেন 100% না দিয়ে আপনি 50% থ্রটল দিলেন, খেয়াল করে দেখেন আপনি 50% থ্রটল হচ্ছে ওপেন করে ধরে বসে আছেন। এখন এই লিনিয়ার, অ্যাগ্রেসিভ আর প্রোগ্রেসিভ 3টা মোডে আপনার 50% আপনি থ্রটল দিলেন, তাই বলে যে সে 50%ই হচ্ছে থ্রটল আপনাকে রেসপন্স দিবে তেমন না। প্রোগ্রেসিভ মোডে সে অ্যাকচুয়ালি আপনার পাওয়ার দিচ্ছে দেখেন মাত্র অ্যারাউন্ড 25%, লিনিয়ার মোডে সে আপনাকে পাওয়ার দিচ্ছে অ্যাকচুয়ালি 40%, আর অ্যাগ্রেসিভ মোডে আপনাকে সে পাওয়ার দিচ্ছে অলমোস্ট 70%। এই 3টা জিনিসই হচ্ছে আপনি 50% থ্রটল দেওয়ার পরে হইতেছে।
এখন বাজি ফিউলের জন্য কম্পেনসেট করার জন্য আমি রেইন মোডে হচ্ছে আমার ভেহিকেলটার পাওয়ারটা যতটুকু মিউট করে দিচ্ছি, আরও মিউট করতে পারি থ্রটল রেসপন্সটা। অ্যাকচুয়ালি গাড়ির পাওয়ার কিন্তু সেমই আছে, জাস্ট তার রেসপন্সটা আমার থ্রটল ইনপুটের প্রতি যে রেসপন্সটা ওইটাকে একটু মিউট করে দিচ্ছি, যাতে করে বাজি ফিউলের কারণে যে নকিংটা হচ্ছে, নকিংটা যাতে আমার ভেহিকেলটা কোনো ক্ষতি না করতে পারে। বাট খেয়াল করে দেখেন, ইভেন কনজারভেটিভ প্রোগ্রেসিভ মোডটাও এই আস্তে আস্তে পাওয়ারটা কিন্তু 100%-এর দিকেই নিচ্ছে। মানে আপনি কোনো পাওয়ার লুজ করতেছেন না, আপনার বাইকটা বা আপনার ভেহিকেলটা হচ্ছে স্টিল সেম পাওয়ার রিপ্রোডিউস করতেছে, জাস্ট সে আপনার থ্রটল ওপেনিংয়ের সাথে পুরো 1:1 রেশিওতে সে সেটা করতেছে না, সে করতেছে আস্তে 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 র্যাম্প আপ করতেছে উপরের দিকে। এখন 300 SR-এর স্টক পারফরমেন্সটা আপনি চিন্তা করেন, আপনি 95 রনের অকটেন যদি ঢোকান, সেক্ষেত্রে আপনার বাইকটা হচ্ছে 29.5 হর্স পাওয়ার প্রডিউস করতেছে, টর্ক প্রডিউস করতেছে 27 ন্যানোমিটার, আর কম্প্রেশন রেশিও থাকতেছে হচ্ছে 11.3:1, যেটা মডারেটলি হাই। সো এখানে অকটেন কোয়ালিটি অবশ্যই ম্যাটার করতেছে। এখন তারা যদি ইসিউটাকে হচ্ছে রিম্যাপ করে ধরেন কথা মডারেট টাইপসের একটা রিম্যাপ তারা করলো, খুব বেশি মিউট করলো না বাইকটাকে, সেক্ষেত্রে হচ্ছে তার পারফরমেন্সটা হচ্ছে আমার হিসাবে 27 থেকে 27.5 হর্স পাওয়ার থাকার কথা। আর তারা যদি একদম কনজারভেটিভ ডিটিউনে যায়, একদম পুরোপুরি সেফ জোনে যদি থাকতে চায়, তাহলে বাইকটা 26.5-27 হর্স পাওয়ার হচ্ছে নেমে যেতে পারে। তো এতে হবে কি, আপনি 0 to 100 km/h যে টাইমটা, সেটা আগে ছিল হচ্ছে অ্যারাউন্ড 7.1 7.2 সেকেন্ড, ওখান থেকে একটু বেড়ে 7.6 to 7.8 সেকেন্ড হচ্ছে চলে যাচ্ছে। বাট স্টিল মাথায় রাখেন, এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম সবগুলো হচ্ছে আমার থিওরিটিক্যাল হিসাবে করা, এটা কোনোটাই কিন্তু রিয়েল ওয়ার্ল্ড টেস্টিং থেকে যে বের করা হয়েছে নাম্বারসগুলো, ব্যাপারটা ওরকম না। এগুলো স্টিল এডুকেটেড গেস ছাড়া কিছুই না। এই এতটুকু হচ্ছে কি আমার পুরনো স্ক্রিপ্টটা, যেটা কিনা হচ্ছে আজ থেকে অনেকদিন আগে বানানো, যখন কিনা আমি ফার্স্ট শুনছিলাম যে হচ্ছে তারা ইসিউ রিম্যাপ করবে। বাট এই শুক্রবার গিয়ে আমি আমার লাস্ট শুক্রবার, আজকে তো হচ্ছে 29 জুন, তাহলে ডেটটা পড়তে হচ্ছে 27 জুনে গিয়ে আমি হচ্ছে আমার বাইকটা হচ্ছে ইসি আপডেটটা দিয়ে আসছি, দিয়ে মানে পুরোটা দিনই হচ্ছে আমি বাইকটা টেস্ট করছি। তো টেস্ট করে আমার কাছে কোনো নোটিসেবল কোনো পাওয়ার লস হচ্ছে লাগে নাই, জাস্ট যেটা লাগছে যে থ্রটল ফিলটা আরও স্মুথ হয়ে গেছে। আগে একটা শার্প ফিল ছিল, ওটা থেকে এটা এখন হচ্ছে গ্র্যাজুয়াল লিনিয়ার হচ্ছে একটা ফিল হচ্ছে সে আমাকে দিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা এখন আমি এক্সপ্লেন করতেছি এটা কেন। আগের যে ম্যাপিংটা ছিল সেটা তো 95 রনের জন্য করা, কেমন, কিন্তু আমরা ঢুকাচ্ছি হচ্ছে 85-87 রন লোকাল ফিউল, বাজি ফিউল যেটা, ওইটার কারণে বাইক যখন নকটা যখন ডিটেক্ট করার পরে ওই যে ওল্ড ম্যাপটাতে একটা সেফ মোড কোনো একটা কাট ছিল, তো সবাই এখন এটাকে বলতেছে মানে ফিউল কাট, কিন্তু এটা ফিউল কাট না হয়, এটা এমনও হইতে পারে যে থ্রটল বডি হচ্ছে ক্লোজ করে দিতেছিল। এদার ওয়ে আপনি যেটা ফিউল কাট হোক অথবা থ্রটল বডিটা সে ক্লোজ করে দিক, আপনি কিন্তু একটা ধাক্কা ফিল করবেন। সো এখন এই জিনিসটা কমপ্লিটলি গন, আপনি থ্রটল যতই অ্যাগ্রেসিভলি হচ্ছে দেন না কেন, একদম কমপ্লিটলি গন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কোনো নোটিসেবল পাওয়ার লস হচ্ছে ফিল করি না বাইকটার মধ্যে। একটু আগেই তো হচ্ছে আমি থিওরিটিক্যাল কিছু ডেটা আপনাদের কাছে শেয়ার করে বললাম যে হর্স পাওয়ার একটু কমবে। ও আচ্ছা, আপনাদেরকে ওখানে আমি টর্ক ফিগারটা হচ্ছে দিতে ভুলে গেছি, টর্কও হচ্ছে 1.5-এর মতো কমার কথা, কিন্তু আমি কিন্তু কোনো নোটিসেবল পাওয়ার লস হচ্ছে পাইনি। এটা কারণটা কি, এটা কমপ্লিটলি প্লজিবল, আমি কারণগুলো বলতেছি। আপনার যে ইগনিশন টাইমিংটা আছে, এটাকে জাস্ট বাই 1 বা 2 ডিগ্রিও যদি রিটার্ডেড করে দেয়, স্টিল আপনি হচ্ছে এই নকিংটা হচ্ছে স্টপ করতে পারবেন অ্যাট দ্য কস্ট অফ ভেরি লিটল পিক পাওয়ার। এখানে কিওয়ার্ডটা হচ্ছে পিক পাওয়ার, মানে আপনি টপ এন্ডে গিয়ে, আপনি টপ স্পিডে গিয়ে হচ্ছে সেটা এফেক্ট করতেছে। এখন আমি টপ স্পিড হচ্ছে চেক করতে পারি নাই, সো আমি এটা সম্পর্কে বলতে পারতেছি না, কিন্তু একটা না বেশ 1-2টা ইউজার থেকে আমি শুনলাম তারা নাকি টপ স্পিড নাকি 180-এর কাছাকাছি হচ্ছে পাইছে। আচ্ছা, জাস্ট তর্কের খাতিরে আমরা এই মুহূর্তে তাদের কথাটা বিশ্বাস করে নিচ্ছি। সেটা যদি হয় তাহলে এটা হয়নি, তাহলে আর অন্য কিছু কি হতে পারে। দেখেন, হিউম্যান পারসেপশনটা হচ্ছে অত একটা প্রেসাইজ না। হ্যাঁ, আমি ধরেন বাইকটার মধ্যে 1-2টা হর্স পাওয়ার হচ্ছে ড্রপ করলো, তো স্টিল এটা একটা সিঙ্গেল ডিজিটের ড্রপ। তো একটা অলমোস্ট 30 হর্স পাওয়ারের বাইকে সিঙ্গেল ডিজিটের পাওয়ার লস আমার মতো মানুষ হচ্ছে এটা কখনো বুঝতে পারবে না, আর বেশিরভাগ রাইডার অ্যাকচুয়ালি বুঝতে পারবে না, আনলেস আপনি আপনার বাইকটাকে ডাইনোতে নেন অথবা আরেকটা
ফুল পারফরমেন্স আনলক করা আছে এমন একটা বাইকের সাথে যদি সাইড বাই সাইড যদি ড্র্যাগ রেস দেন তাহলে হয়তো পসিবল। আর পসিবল হয়তো আপনি যদি ভ্যালেন্টিনো রসি কিংবা মার্ক মার্কেজের মতো লেজেন্ডারি রাইডার হয়ে থাকেন, আর বাংলা টম ক্রুজ যদি হয়ে থাকেন আপনি সাকিবান্ত খসি, তাহলে হয়তো পসিবল। সিএফ আরেকটা জিনিস লাইকলি করে থাকতে পারে, সেটা হচ্ছে পুরো ম্যাপটার যে সার্টিন কিছু রিজিয়ন আছে ওইগুলোর মধ্যে জাস্ট হাত দিয়ে অপটিমাইজ করে রাখছে, কিন্তু বাকি যে ম্যাপটা ওইটা ভেরি ক্লোজ টু দ্য অরিজিনাল ম্যাপের মতো রাখছে, তো যেটা কারণে আপনি হয়তো পাওয়ার লসটা হচ্ছে বুঝবেন না। এখন এটা তারা কেমনে করে, আমি দুটো এক্সাম্পল দিই। সেটা হচ্ছে ধরেন আপনি যেখানে অনেক হায়ার পিএমে যদি থাকেন, যেখানে কিনা আপনার যে এয়ারফ্লোটা আসতেছে আপনার কম্বাস্টন চেম্বারে, সেটা দিয়েই হচ্ছে আপনার কম্বাস্টনটা কুল করা যাইতেছে, ঠান্ডা করা যাচ্ছে, ওখানে হচ্ছে টাইমিংটাকে অ্যাডভান্স রাখা, এটা একটা হতে পারে। অথবা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনার মিড রেঞ্জেই কিন্তু আপনি যদি লোড ফালান, মানে মিড রেঞ্জে গিয়ে আপনি ফুল থ্রটল দিলেন, সেখানেই হচ্ছে ইউজুয়ালি বেশিরভাগ ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার ওখানেই সবচেয়ে নক প্রোন থাকে। তো ওই মিড রেঞ্জটাই হচ্ছে আপনার টাইমিংটা রিটার্ড করে দিচ্ছে, মিড রেঞ্জের যে টাইমিংটা, আদারওয়াইজ বাকিটা আনটাচ রেখে দিচ্ছে, ওটা দিয়েও করতে পারে। সো এই ক্ষেত্রেও আপনি যদি সাকিবান্ত খসি না হন, আপনি ওই পাওয়ার লসটা হচ্ছে ফিল করবেন না, এটা নর্মাল হিউম্যানদের পক্ষে ইম্পারসেপ্টিবল। এখন কিছু ইউজারের কাছ থেকে ফিডব্যাক আসছে যে লো এন্ডের যে থ্রটলটা ওটার যে রনেসটা ছিল ওইটা তাদের কাছে একটু সফট মনে হচ্ছে। এখন আপনি একটা 95-এর রনের বাইকের মধ্যে বাজে তেল দিয়ে যদি হচ্ছে ওইটারে ফুল লোডে যদি চালাতে চান, অবভিয়াসলি হচ্ছে একটা রনেস চলে আসবে, বাইকটা অনেক ভাইব্রেট করবে, সাউন্ডটা হচ্ছে বাজে বাজে লাগবে। এখন এটা তাদের এই যে বাজে সাউন্ডটা যে কানে আসতেছে, ভাইব্রেট যে করতেছে, এটাকে রনেস হিসেবে তারা ট্রান্সলেট করতেছে কিনা আমি শিওর না। এখন তর্কের খাতিরে এদের কথা আমরা বিশ্বাস করিনি যে সিএফ অ্যাকচুয়ালি হচ্ছে লো এন্ড থ্রটলটা সফট করে দিছে। এটা তারা কেন করবে? এটা মেইন কারণটা হচ্ছে এই যে নকটা, এটা লো মিড যে আরপিএমটা আছে, যখন আপনি লঞ্চ করে মাত্র বাইকটা হচ্ছে পুল করা শুরু করলো, ওই সময় যদি আপনি ফুল থ্রটল থাকে, ওই সময় হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আর তাছাড়া আপনি লো আরপিএমে যদি হাই লোড ফেলেন, মানে ফুল থ্রটল যদি দেন আর কি, বা ক্লোজ টু ফুল থ্রটল যদি দেন, যেহেতু বার্নটা স্লোয়ার আর সিলিন্ডার প্রেশারটা যেহেতু স্পাইক করতেছে, তখন হচ্ছে আপনার ফিউলটা নক করা আর মানে আরও ইজিলি নক করতেছে। তো এই কারণে হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার ইগনিশন টাইমিংয়ের পাশাপাশি আপনার যে সিলিন্ডার প্রেশারের যে স্পাইকটা, ওটাকে যদি অলটুগেদার আপনি কমায় আনতে পারেন, ওইটাই সবচেয়ে বেস্ট হয়। থ্রটল ম্যাপিংটা সফট করে দেওয়ার একটা ক্লাসিক একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি লো আরপিএমে যখন আপনার থ্রটলটা খুব হার্ড ওয়েতে যদি পুল করেন, সেক্ষেত্রে ইস্যুটা করবে কি, আপনার থ্রটল বডি যে প্লেটগুলো আছে না, এটা 1:1 রেশিওতে হচ্ছে খুলবে না। সে করবে কি, একটা সার্টেন অফ দ্য ওয়ে পর্যন্ত হচ্ছে ঠাস করে খুলে বাকিটা আস্তে 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 হচ্ছে খুলবে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল, ধরেন রিম্যাপের আগে আপনি যখন থ্রটলটা 20% হচ্ছে মোচড় দিচ্ছেন, আপনার যে থ্রটল প্লেটগুলো আছে ওগুলোও ইনস্ট্যান্টলি 20%ই খুলতেছে। কিন্তু রিম্যাপের পরে এখন যেটা হইতেছে, ধরেন আপনি থ্রটলটা 20%ই মোচড় দিলেন, কিন্তু প্লেটগুলো হচ্ছে জাস্ট 15% খুলবে অ্যাট ফার্স্ট, তারপরে বাকিটা সে আস্তে 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 খুলবে। সিলিন্ডার প্রেশারের স্পাইকটাকে কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্লাসিক ওয়েজ। বাট এই থ্রটল স্মুদিংয়ের কিন্তু একটা বড় একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আপনার হুইল স্পিনের রিস্কটা অনেক কমে যায়। সো কোয়েশ্চেন, আপনি আপনার বাইকটাতে অ্যাকচুয়ালি কোনো পাওয়ার লুজ করছেন কিনা? আমার ভার্ডিক্টটা হচ্ছে পিক পাওয়ারে প্রবাবলি কোনো লস হয় নাই। আপনি যদি আপনার বাইকটা ডাইনো করেন, প্রবাবলি স্টিল হচ্ছে 29.5 হর্স পাওয়ার হচ্ছে পাবেন, কিন্তু ওই 3000 থেকে 4000 আরপিএমে যে টর্ক ডেলিভারিটা, ওইটা হচ্ছে আর একটু স্মুদার হবে। মানে আগে যে একটা ঘুষি মারতো, পাঞ্চি যে ফিলটা ছিল, ওই পাঞ্চি ফিলটা হচ্ছে এখন আর থাকবে না। আমি সিএফের যে অফিসিয়ালস যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে বাইকটাতে ইসি আপডেটের পরে কোনো পাওয়ার লস হচ্ছে আসবে কিনা, তাই ডিরেক্টলি হচ্ছে বলছে না, কোনো পাওয়ার লস হচ্ছে আসবে না। আমি মাল্টিপল পার্সনকে জিজ্ঞেস করছি, সবার কাছ থেকে একই অ্যান্সারই পাইছি। তো এই জন্যই হচ্ছে আমার সন্দেহটা যে জায়গাটাতে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো ইমিশন রেগুলেশনস নাই। সো আপনি হচ্ছে এক্সস্ট পাইপ দিয়ে কতটুকু কার্বন মনোক্সাইড বের করলেন, কতটুকু নাইট্রাস অক্সাইড বের করলেন, এটা নোবডি কেয়ার্স। তো যে কারণে এখন সিএফ হচ্ছে নক্স সাপ্রেশন, স্মুথনেস, এগুলাকে সুন্দর মতো করে হচ্ছে প্রিফার করতে পারবে, যেহেতু এটার কোনো লিগাল কনসিকুয়েন্সেস আমাদের দেশে নাই। এই কারণে আমার একটা হাঞ্চ যে
তাদের কথাটা সত্যি যে বাইকটা অ্যাকচুয়ালি কোনো পাওয়ার লস করে নাই, জাস্ট তারা টিউনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছে যাতে স্মুথনেসটা আসে, আর আমাদের দেশের যে টাইপসের ফিউল ইউজুয়ালি পাওয়া যায় ওই টাইপসের ফিউলে সে যাতে হচ্ছে কোনো প্রকার ঝামেলা যাতে না করে। তো এসআর 300 ইউজার যারা আছেন কান্নাকাটি করেন না, মন খারাপ করেন না। আপনার যে বাইকটা আছে এটা স্টিল একটা 300 সিসির বাইক, ওইটা ওরকমই পাওয়ারও এখন স্টিল প্রডিউস করতেছে। এটা 250 এসআরে পরিণত হয় নাই জাস্ট একটা আপডেটের পরে। হ্যাঁ, আপনি যদি কম্পেয়ার করেন হয়তো 280 290 এসআর বাংলাদেশি বরবাদ এডিশনে হয়তো পরিণত হইতে পারে, কিন্তু মানে অত নিচে নামে না এটার পাওয়ারটা যে হচ্ছে 250 সাডেনলি একটা 250 সিসি বাইকের সমান পাওয়ার প্রডিউস করা শুরু করছে আফটার দ্য আপডেট। আর হায়ার গ্রেডের ফিউল অ্যাভেলেবল না থাকার কারণে আপনি 300 এসআর ইউজার হন অথবা 250 এসআর ইউজার হন, আপনি পাওয়ার কিন্তু বাইরের কান্ট্রি তারা যেভাবে পাচ্ছে এই বাইকগুলোতে পাওয়ার, আমরা কিন্তু আলটিমেটলি কোনো ইউজারই হচ্ছে ওই পাওয়ারটাও ভয় পাচ্ছি না। 300 ইউজার যারা আছেন, যারা অলরেডি আপডেট করে ফেলছেন, ফিউচারে যদি হচ্ছে ভালো কোয়ালিটি ফিউলের আমাদের দেশে যখন অ্যাভেলেবল হওয়া শুরু করবে ইনশাল্লাহ, ইউ অলওয়েজ হ্যাভ দ্য অপশন টু গো ব্যাক টু দ্য ওল্ড ম্যাপ। ইসিউ আপডেটটা এটা কোনো ডিস্ট্রাকটিভ প্রসেস না, ওরা মেকানিক্যাল কোনো কিছু চেঞ্জ করেনি, এটা জাস্ট কিছু কোডিংয়ের চেঞ্জ, সফটওয়্যার চেঞ্জ আর কি বলা যায়। আচ্ছা, এতটুকু ছিল হচ্ছে এটার ইসিউ আপডেট নিয়ে যে সেগমেন্টে ছিল এটা। এবার ভিন্ন একটু কিছু কথা যাইতেছে, এই সেগমেন্টটাতে একটু কিছু কড়া কথা থাকবে, একটু মনোযোগ দিয়ে শুনে দেখেন। আমরা যারা 300 এসআর যারা কিনছি, আমরা যখন সিএফ মোটরের যে লঞ্চ ইভেন্টটা ছিল ওটাতে যখন যাই, আমরা সবাই কিন্তু দেখছি বাইকটার মধ্যে ক্লিয়ারলি লেখা 95 রন। কেমন এটা স্পেক শিটে গেলে হচ্ছে সেম জিনিসটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কেউ এটা আমাদের কাছ থেকে লুকায় নেই। সো আমি জানি 95 রনের ধারে কাছেও প্রিমিয়াম গ্যাস হচ্ছে আমাদের দেশে পাওয়া যায় না। আমি স্টিল উইথ দ্য ফুল নলেজ যে আমার বাইকটা প্রপারলি রান নাও করতে পারে, আমি বাইকটা কিনলাম। কেনার পরে এখন সিএফ মোটরকে যদি আমি ব্লেম করি, এটাকে আপনি একটু চিন্তা করেন, এটা কি অ্যাকচুয়ালি ফেয়ার? আমার কাছে তো অন্য অপশন ছিল। যেমন আমার কথাই ধরেন, আমি সিরিয়াসলি সুজুকি জিক্সার 250 SF যেটা, ওই বাইকটা কিন্তু 91 রনের জন্য ডিজাইন করা, আমার ওই বাইকটা হচ্ছে পছন্দ ছিল, কিন্তু সিএফ মোটরতে আমি স্টিল হচ্ছে গেছি। এর অনেকগুলো কারণ আছে। ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমার জিক্সার 150-তে যে সার্ভিস রিলেটেড যে ইস্যুগুলো ছিল আর ফিউল রিলেটেড যে ইস্যুগুলো আমি পাইছি ওগুলো। যেমন ফিউল রিলেটেড ইস্যু, এটা ওই জিক্সার বাইকটার কোনো দোষ না, কেমন এটা র্যাঙ্কনেরও দোষ না, এটা সুজুকিরও দোষ না। আমাদের দেশে এতই বাজি ফিউল, একটা 150 সিসির কমিউটার বাইকের মধ্যে হচ্ছে এত ঝামেলা করে, এত বাজি ফিউল আমার গেল। আপনি যদি দোষ দিতে চান, এটা আমাদের দেশের সিস্টেমেটিক প্রবলেম, আমাদের ইনকনসিস্টেন্ট যে ফিউল কোয়ালিটি। বাট আপনি যদি ইনাফ টাকা খরচ করেন আপনার ইনকনসিস্টেন্ট ফিউল কোয়ালিটির কারণে আপনার যে পার্টসপাতিগুলো নষ্ট হয়ে আপনার বাইকের ওভারঅল ব্যালেন্সে যে এফেক্টটা পড়তেছে, সেটা যদি হচ্ছে আপনি অ্যাড্রেস করতে পারেন, বাইকটা স্টিল হচ্ছে প্রপারলি হচ্ছে কিছুটা হলো চালাতে পারবে। এই জিনিসটা হচ্ছে র্যাঙ্কন আমাকে কোনো সলিউশন দিতে পারে। সলিউশন তো দিতে পারেই নাই, তারা উল্টা আমার একটা স্পার্ক প্লাগ তাদের একটা টেকনিশিয়ান লুজ করে ফিট করছিল, করার কারণে আমার ওইটা স্পার্ক প্লাগটার মাথায় কার্বন জমে এটা ফাউল হয়ে গেছিলো। ফাউল হয়ে তারপরে আমি মানে বাইক স্টার্ট নেয় না প্রপারলি, মাইলেজ কম পাচ্ছি, ধাক্কাচ্ছে, এই টাইপসের প্রবলেম হচ্ছে পাইছি। আর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ছিল তাদের টেকনিশিয়ানদের আন্তরিকতার অভাব। খারাপ ব্যবহার তো আছেই, তাদের সার্ভিস সেন্টারে বাইক নিতে আমার ভয় লাগতো। আমি নেওয়ার পর একটা কোনায় হচ্ছে চোরের মতো দাঁড়ায় থাকতাম, অ্যাজ ইফ হচ্ছে মানে এটা আমার দোষ, কেন হচ্ছে আমি বাইকটা তার কাছে আনলাম, তার হচ্ছে আজকে কাজ বেড়ে গেছে, সে খুব বিরক্ত। কেমন তো এটা তো আছে, প্লাস হচ্ছে আমি নিজে হচ্ছে কিছু বাইকে কিছু প্রবলেম হাত দিয়ে দেখাতাম যে এখানে এটা প্রবলেম, ওখানে ওটা প্রবলেম, এটাকে এটা করে দেন, ওটা কোটা করে দেন, এমন একটা ভাব নিয়ে হচ্ছে আমার দিকে তাকাতো, অ্যাজ ইফ যে তারা হচ্ছে এক্সপার্টস আর আমি হচ্ছে কোত্থেকে গড়ে থেকে উঠে চলে আসছি, বেটা তুই কি জানোস আমাদেরকে জ্ঞান দিচ্ছিস। তো এরপর তার আসলে এই টাইপটা অ্যাটিটিউডের পর আপনি তাদের সাথে আর কথা বলতে পারবেন না, তাই না? আর আনফর্চুনেটলি তাদের যে টেকনিশিয়ান ভাইগুলোর হচ্ছে ব্যবহার ভালো ছিল এবং আন্তরিক ছিল, তাদের খুব হাতে গোনা। তো সবাই তো সার্ভিস করাতে এই জিনিসটা অলরেডি রিয়েলাইজ করতেছে যে কে হচ্ছে তাদের কথা মনোযোগ দিয়ে শুনে, কে তাদেরকে ওই দামটা দেয়। তো মানুষ করতো কি, ওই ভাইদেরকে
অলওয়েজ হচ্ছে বুক করে রাখতো, এসে হচ্ছে তাদের সিরিয়ালটা অনেক বড় থাকতো, তো তাদেরকে সবসময় পাওয়া যেত না, যে কারণে অন্য টেকনিশিয়ানদের কাজ করে দিত। আলটিমেটলি আপনি সারাদিন তো সার্ভিস সেন্টারে ব্যয় করতে পারবেন না। তো এই টেকনিশিয়ানদের এই টাইপসের ব্যবহারই হচ্ছে বোঝা যাচ্ছে যে তাদের কোর ট্রেনিং যেটা আছে, কোর ট্রেনিংয়ে কাস্টমার সেন্ট্রিসিটির কোনো অংশই ছিল না। তাদেরকে জাস্ট হচ্ছে টেকনিক্যাল জিনিসগুলো হচ্ছে তাদেরকে দেখানো হয়, ওটা দিয়ে যতটুকু বুঝলো না বুঝলে নাই, তারপর তাদেরকে ফিল্ডের মধ্যে ছেড়ে বাইকগুলো সার্ভিস করে দিয়ে দেয়। কাস্টমার ফিডব্যাকের জিনিসটা তাদের মাথাতেও নেই। তো অনেকগুলো টাকা খরচ করছি আমি ততদিনে তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টারে। লাস্ট পর্যন্ত হচ্ছে ধুরো ওখানে আর যাওয়াই বন্ধ করে দিয়েছি। তখনও কিন্তু আমার প্রায় আরও 3টা প্রি যে ইয়েগুলো আছে, সার্ভিসগুলো আছে, ওগুলো বাকি ছিল। আমি গেলাম হচ্ছে ওই তেজগাঁয়ের মোটরডকে, সাইফ ভাইয়ের যে ওয়ার্কশপটা আছে সেটা। ওনাদের শপে নেওয়ার পর আমার বাইক ওনারা A to Z সুন্দর চেক করে সব হচ্ছে ঠিক করে দিচ্ছে, এবং এটার পর থেকে আমি কিন্তু আমার বাইকে কোনো প্রবলেম পাই নাই। এটার পরেও হচ্ছে কিছুদিনের মাথায় আমার টেম্পারেচার সেন্সরটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার ওইটাও হচ্ছে আমি তাদের কাছে নিয়ে যাওয়ার পরে জাস্ট হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে তারা এটা খুঁজে বের করে দিচ্ছে যে কোন জায়গায় প্রবলেম। টেম্পারেচার সেন্সরটা হচ্ছে সুন্দর আবার লাগাই দিচ্ছে। এরপর থেকে কিন্তু আমার বাইকটাতে জিরো প্রবলেম ছিল। আমি বেশ কিছুদিন আরও ভালো করে চালাইছি, কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি ওয়াই সিএফ মোটো আমাকে হচ্ছে মানে বাংলাদেশে ঢোকার আরও বেশ কয়েক বছর আগে থেকে আমাকে ইমপ্রেস করতেছিল। তারা যে বাংলাদেশে এত তাড়াতাড়ি আসবে আমি তো এটা কল্পনাই করিনি। আমি ব্র্যান্ডটাকে বেশ কিছুদিন ধরে ফলো করছিলাম, আমি দেখতেছিলাম যে তার খুবই কাস্টমার সেন্ট্রিক একটা ব্র্যান্ড, ইভেন দো দে আর ফ্রম চায়না, জাস্ট রিমেম্বার দ্যাট। আর তারা হচ্ছে জাস্ট বাইক সেল করে, জাস্ট মুভ অন করে না। তাদের খেয়াল করলাম যে ইউজারদের যে প্রবলেমসগুলো আছে, তাদের যে ফিডব্যাকগুলো আছে, তারা মনোযোগ দিয়ে শুনে এবং কাস্টমাররা কী চায় সেটার উপরে বেস করে হচ্ছে তারা বাইক বানায়। ইভেন আমাদের বাংলাদেশেই দেখেন না, আমরা হচ্ছে ইউজাররা যখন তাদেরকে কমপ্লেন করলাম, দেখেন তারা বাংলাদেশে আসলো, আমাদের পুরো কান্ট্রিতে ঘুরে আমাদের কাছ থেকে এখান থেকে ফিউল স্যাম্পল নিল, ওইগুলো টেস্ট করে একটা নতুন একটা ইস্যু ম্যাপ করে জাস্ট কেটারিং ফর বাংলাদেশি অডিয়েন্স, যেখানে ভালো করে 1000 বাইকও বিক্রি হয়েছে কিনা আমি শিওর না। এখন এই জিনিসটা কয়টা ব্র্যান্ড করছে এটা আমাকে একটু দেখান তো। সুজুকি, ইয়ামাহা, কাওয়াসাকি বা হন্ডা, এটা কি কখনো এরকম করছে? প্রবাবলি না। এটা আন্ডারস্ট্যান্ডেবল, ফুলি আন্ডারস্ট্যান্ডেবল। তার হিউজ কোম্পানিস, হ্যাঁ, আর আমাদের মার্কেটটা খুবই স্মল। তো আমাদের মার্কেটের জন্য সেপারেট একটা R&D করা, এটা তাদের জন্য মোটেই ভায়াবল না। বাট সিএফ এই টিমটা কিন্তু স্টিল আমাদের দেশের জন্য একটা R&D করে একটা সেপারেট একটা ইস্যু ম্যাপ হচ্ছে আমাদেরকে দিয়ে গেছে। একটা গ্লোবাল ব্র্যান্ডের কাছ থেকে এই ধরনের রেসপন্স আনহার্ড অফ। আপনি জাস্ট গ্লোবালিও যদি দেখেন তাহলে একটা ক্লিয়ার ট্রেল হচ্ছে দেখতে পারবেন যে সিএফ মোটো মানে তাদের বাইকগুলো রিয়েল রাইডার্সের জন্য কিভাবে ডিজাইন করে। তারা দেখেন, তারা কিন্তু জানে আমরা কি চাই। লেটস বি অনেস্ট, আমরা কেউই হচ্ছে এখানে ওই যে আগে বললাম যে ভ্যালেন্টিনো রসি না, হ্যাঁ, বা মার্ক মার্কেজ না, ইয়ামাহা R6 বলেন, ZX6RR বলেন, এগুলো ইনক্রেডিবল মেশিনস, নো ডাউট, কিন্তু এগুলা পিক পাওয়ার ডেলিভার করতেছে অ্যাট ক্রেজি হাই RPMs, আর এই বাইকগুলা স্পেশালি মেন্ট ফর দ্য ট্র্যাক। তো আমাদের যে গ্লোবাল অডিয়েন্স আছে, যারা আমাদের মতো হচ্ছে আপনার যাদের মধ্যে বেশিরভাগ আমাদের মতো নর্মাল রাইডার্স, তাদের কথা চিন্তা করে এবারে হচ্ছে 675 SR এর কথা চিন্তা করে। 675 SRকে আপনি ZX6RR এর সাথে যদি একটা রেস লাগান, হেড টু হেড ড্র্যাগ রেস, কাওয়াসাকি হচ্ছে একটা সার্টেন টাইমের পরে গিয়ে হচ্ছে সামনে পুল করবে। ততক্ষণে কিন্তু আপনি লিগাল স্পিড যে লিমিট আছে ওইটা পার করে বহুত সামনে চলে গেছে। সো দ্যাটস ওয়াই 675 SR মেক সেন্স ফর মোস্ট অফ দ্য রাইডার্স। এটা আপনাকে একটা স্ট্রং ইউজেবল একটা মিড রেঞ্জ পুল দেবে, যেটা কিনা অ্যাকচুয়ালি আপনি রিয়েল লাইফ ওয়ার্ল্ডের মধ্যে, রিয়েল লাইফ রোডের মধ্যে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। যেমন কাওয়াসাকির বাইকটার হচ্ছে মানে পেঁচায়ে ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা লিগাল স্পিড লিমিট ক্রস করে দেন গিয়ে হচ্ছে আপনার 675কে হচ্ছে এটা সামনে চলে যাবে। তো ওই টপ এন্ডের পাওয়ারটা, এটা ফর দ্য মেনি অফ আস এটা কোনো আমাদের প্রায়োরিটি না, কারণ উই ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি অফ রাইডিং অন আ ট্র্যাক। তো
তো যারা কিনা হচ্ছে একটা R6 কিংবা ZX6RR হচ্ছে কিনতে পারবে বা কেনার ইচ্ছা আছে, দ্যাটস পারফেক্টলি ফাইন। বাট সিএফ মোটো হচ্ছে গ্যাপটা দেখছে, তারা গ্যাপটা দেখছে যে হচ্ছে এই টাইপসের বাইকগুলো তো হচ্ছে একদম টপ এন্ডের হচ্ছে এনথুজিয়াস্ট যারা আছে, যারা ট্র্যাক পছন্দ করে, ট্র্যাক রাইডিং পছন্দ করে, তাদের জন্য, তারা ওদের জন্য কথা চিন্তা করে বাইকটা হচ্ছে বাইকগুলো বানাইছে। আর নর্মাল রাইডার্সরা করতো কি, ওই যে মানুষ ওভাবে চালায় ওগুলা দেখে দেখে ইমপ্রেসড হয়েছে এই বাইকগুলো কিন্তু। বাট সিএফ মোটর গোল এটা ছিল না, তারা চিন্তা করলো যে হচ্ছে একটা গ্যাপ আছে যেখানে কিনা অ্যাকচুয়ালি আমাদের মতো নর্মাল রাইডার্স যারা আছে তারা হচ্ছে ওই পাওয়ারটা পাচ্ছে না, তো তাদেরকে আমরা সেটা দেই রাস্তার মধ্যে, যারা তারা ইউজ করতে পারে while staying within the legal speed limit. So this is the kind of thinking that made me pay attention to CF Moto. তাতে যে গ্লোবাল টিমে হচ্ছে যে মানুষগুলো আছে এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে অ্যাকচুয়ালি মোটরসাইকেল রাইড করে, তারা পুরোপুরি আন্ডারস্ট্যান্ড করে যে আমরা কী চাই, আর তারা হচ্ছে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স ডেলিভার করার নিয়ে খুব প্যাশনেট, খুবই কেয়ার। ইভেন আপনি ছোট ছোট মার্কেটগুলো তো হচ্ছে দেখবেন সিএফ যতগুলো ছোট মার্কেটে গেছে, ইভেন আমাদের মতো ছোট ছোট যে মার্কেটগুলো ওগুলোতে তাদের কমিটমেন্ট কিন্তু ফুল 100% ছিল। এই একটু আগে মনে আছে আপনাদেরকে বলছিলাম যে রিমেম্বার যে এটা একটা চাইনিজ ব্র্যান্ড, যে একটা চাইনিজ ব্র্যান্ডের কাছ থেকে এই কমিটমেন্ট আশা করা কতটা ভায়াবল, আপনি জাপানিজ ব্র্যান্ডগুলো থেকে পাচ্ছেন না, সেটা একটা চাইনিজ ব্র্যান্ড থেকে পাচ্ছেন ওই টাইপসের কমিটমেন্ট। আর পার্সোনালি আমার সিএফ মোটো যে অ্যাপ্রোচটা আমাদের বাংলাদেশে, দেখেন ওরা আমাদের দেশে আসছে বলেই হচ্ছে আমি এত দ্রুত একটা 300cc এত পাওয়ারফুল একটা বাইক হচ্ছে এনজয় করতে পারতেছি। আর কে দিতে পারতো আমাকে, আমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আর কে দিতে পারতো, একটু কোয়েশ্চেন করে দেখেন তো অনেস্টলি। আর কোনো কোম্পানি যদি তাদের কাস্টমারদের সম্পর্কে যদি কেয়ার করে থাকে লো এন্ড সেগমেন্টের মধ্যে, সেটা হচ্ছে সুজুকি। কিন্তু দ্য ওয়ে র্যাঙ্কেল হ্যান্ডেলস থিংস হিয়ার, ইভেন সুজুকির রেপুটেশনও হচ্ছে স্ট্রাগল করতেছে আমাদের দেশে বিকজ অফ র্যাঙ্কেন, নট বিকজ অফ সুজুকি। সুজুকি ব্র্যান্ডটা ভালো, বাট দ্য ওয়ে র্যাঙ্কেন ইজ হ্যান্ডলিং দেয়ার থিংস, এটা নিজেরাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমার তো কিছু আলাদা করে কিছু বলা লাগবে না, সুজুকির রেপুটেশন কিন্তু স্ট্রাগল করতেছে। সো দ্যাটস ওয়াই আই রেসপেক্ট সিএফ মোটো যে তারা যেটা করছে, এবং আই এম উইলিং টু গিভ দেম ক্রেডিট ওয়ার ইটস ডিউ। আচ্ছা, আমি আরেকটা জিনিস নিয়ে ইন্টারেস্টেড, আপনাদের থটস অন দিস, অন দ্য সিএফ মোটো ব্র্যান্ড, এটা কি আমাকে একটু কাইন্ডলি কমেন্টস একটু জানেন। বাংলাদেশের যে সিএফ মোটো টিম আছে তারা কি অ্যাকচুয়ালি আপনার রেসপেক্ট আর্ন করতে পারছে কিনা। সিএফ মোটো বাংলাদেশের প্রতি আমার অনুরোধ থাকবে, প্লিজ ডোন্ট বিকাম অ্যানাদার এসিআই অর অ্যানাদার র্যাঙ্কেন। আপনারা সচক্ষে দেখতে পারতেছেন কাস্টমার সেন্ট্রিসিটি না থাকলে ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডগুলো এনেও হচ্ছে কোনো লাভ হয় না, আলটিমেটলি মানুষের কাছে গালি খেতে হয়। তো ওরকম কিছুতে পরিণত হয় না। আপনারা প্রফিট করেন আমাদের থেকে, নো প্রবলেম। আপনারা যদি প্রফিট না করতে পারেন আপনারা বিজনেস করতে পারবেন না, বিজনেস না করতে পারলে এই সিএফ মোটো ব্র্যান্ডটাও একসময় কাওয়াসাকি যেভাবে হারায় গেছে আমাদের দেশ থেকে, ওরকম আপনারাও হারায় যাবেন, এটা আমরা বুঝতেছি। বাট আমাদের প্রত্যেকটা টাকার প্রপার ভ্যালু যদি আপনারা দিতে জানেন, এই দেশের মানুষ আপনাদেরকে হিউজ রেসপেক্ট করবে, নাও অ্যান্ড ইন দ্য ফিউচার। মার্কেটিংয়ে একটা বেসিক জিনিস আছে যে একটা এক্সিস্টিং কাস্টমার রিটেইন করতে যে পরিমাণ খরচ হয় তার থেকে অনেক বেশি খরচ করতে হয় নতুন একটা কাস্টমারকে অনবোর্ড করতে। আপনার এই এক্সিস্টিং কাস্টমারগুলো আপনার ব্র্যান্ডের অ্যাডভোকেসি হচ্ছে করবে। তো আমাদের দেশের সার্টেন কিছু ব্র্যান্ড হচ্ছে ওগুলো বোঝে না, সেটা কেয়ার করা, বাট আপনারা যেন এই জিনিসটা না ভুলেন, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। সো দ্যাটস ইট ফর টুডে। ক্লোজ করার আগে জাস্ট আরেকটা জিনিস আমার অডিয়েন্সের কাছে একটু আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনারা মোস্ট প্রবাবলি আমার লাস্ট ভিডিওটা হচ্ছে অনেকে নোটিস করছেন যে গিয়ার শিফট গ্লোবাল নামে আমি একটা নিউজ টাইপের আর কি সিরিজ হচ্ছে চালু করছিলাম, যেখানে এফজেডএস হাইব্রিড যে বাইকটা আছে ওইটা নিয়ে আলোচনা করেছিলাম। আনফর্চুনেটলি দেখলাম ভিডিওটা লিটারালি কোনো ট্র্যাকশনই পায়নি। তো আমার একটু সন্দেহ হচ্ছে যে আপনাদেরকে এই টাইপসের ভিডিও কি পছন্দ না, এরকম কিছু, নাকি হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমের কারণে হচ্ছে ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে যায় না। যদি অ্যালগোরিদমের কারণে হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনাদের এই টাইপসের কন্টেন্ট যদি পছন্দ না হয় তাহলে আমাকে কাইন্ডলি একটু কমেন্টসে জানেন, আমি হচ্ছে ফরম্যাটটা হয়তো আইদার চেঞ্জ করবো অথবা হচ্ছে সিরিজটা কমপ্লিটলি ডিসকন্টিনিউ করে দিব। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, যারা সাবস্ক্রাইব করেন ডেফিনেটলি সাবস্ক্রাইব, অ্যান্ড হ্যাভ এ গুড ডে।